অধস্তন আদালতের বিচারকদের নিয়ন্ত্রণ এবং পৃথক সচিবালয় প্রতিষ্ঠায় ঐতিহাসিক রায় দিয়েছে হাইকোর্ট। এই রায় অধস্তন আদালতের বিচারকদের নিয়ন্ত্রণ এবং শৃঙ্খলা বিধানের ক্ষমতা সুপ্রিম কোর্টের কাছে ফিরিয়ে দেওয়া হয়েছে। দলীয় সরকারের অধীনে নিম্ন আদালতের বিচারকদের আগামী ৩ মাসের মধ্যে বিচার বিভাগের জন্য পৃথক সচিবালয় প্রতিষ্ঠার নির্দেশ দেওয়া হয়েছে। বিচারপতি আহমেদ সোহেল এবং বিচারপতি দেবাশিস রায়চৌধুরীর হাই বেঞ্চ এই রায় দেন। নিম্ন আদালতের বিচারকদের বদলি এবং শৃঙ্খলা বিধানের দায়িত্ব ১৯৭২ সালের সংবিধানে ছিল সুপ্রিম কোর্টের হাতে, কিন্তু ১৯৭৪ সালে এসে ৪র্থ সংশোধনীর মাধ্যমে রাষ্ট্রপতির হাতে ন্যস্ত হয়। পঞ্চম সংশোধনীতে তা আরও শানিত করা হয়, কিন্তু পঞ্চম সংশোধনী সুপ্রিম কোর্ট বাতিল করলে ফের পঞ্চদশে এটি আনা হয় রাষ্ট্রপতির পরামর্শে। শেখ হাসিনা পালিয়ে যাবার পর ২৫ আগস্ট সংবিধানের ১১৬ অনুচ্ছেদ চ্যালেঞ্জ করে রিট করা হয়, যার চূড়ান্ত রায় দিলেন হাইকোর্ট। এবং রাজনৈতিক প্রভাব থেকে আমাদের অধস্তন বিচার বিভাগ মুক্তি পেল। একই সাথে আমাদের বিচার বিভাগের অধস্তন অফিসাররা তারা তাদের আত্মমর্যাদা এবং সম্মান ফিরে পেল, যা ইংরেজিতে বলে সেলফ প্রেস্টিজ অ্যান্ড ডিগনিটি রেস্টোর। আজকে এই রায়ের মাধ্যমে মূলত সংবিধানের ১১৬ অনুচ্ছেদ, যা নাকি অরিজিনাল সংবিধান ছিল, তা পুনরুজ্জীবিত করা। হত্যার উদ্দেশ্যে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরকে আঘাত করা হয়েছিল বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জাগপা সভাপতি খন্দকার লুৎফর রহমান এবং ভিপি নূরের শারীরিক অবস্থার খোঁজ নিতে হাসপাতালে গিয়ে তিনি একথা বলেন। দুষ্কৃতকারীদের হামলায় আহত হয়ে গতরাতে রাজধানীর কাকরাইলের ইসলামী ব্যাংক হাসপাতালে চিকিৎসাধীন জাগপা সভাপতি খন্দকার লুৎফর রহমানকে মঙ্গলবার সকালে দেখতে চান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় তিনি তার সুচিকিৎসার পরামর্শ দেন। এরপর ঢাকা মেডিকেলে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরকে দেখতে যান বিএনপি মহাসচিব। এ সময় ভিপি নূরের স্বাস্থ্যের খোঁজ খবর নেন মির্জা ফখরুল। আঘাতটা করেছিল কিন্তু তাকে হত্যার উদ্দেশ্যে, এটা খুব পরিষ্কার, ফ্যাটাল একদম। তো আমি জানি না যে এত কিছুর পরে, এই সমস্ত অভ্যুত্থানের পরেও এখন যে ল এনফোর্সিং এজেন্সি আমাদের নেতাদের উপরে আক্রমণ করে, সাধারণ মানুষকে তারা কি করেছে চিন্তা করে। হল ছাড়া নির্দেশনা প্রত্যাখ্যান করে দ্বিতীয় দিনের মতো অনির্দিষ্টকালের জন্য রেলপথ অবরোধ করে আন্দোলন করছে ময়মনসিংহে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। সকাল ১১টার দিকে জব্বারের মোড় রেলপথ অবরোধ করে তারা। এতে ঢাকা ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। এদিকে দুপুর ১:৩০টার দিকে বিক্ষুব্ধ ছাত্ররা ক্যাম্পাসের পূবালী ব্যাংকের স্টাফদের বের করে দিয়ে ভবনে তালা দিয়েছে। এছাড়া বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অফিসে তালা ঝুলিয়ে দেয় তারা। ভেটেরিনারি অনুষদ এবং পশুপালন অনুষদের ডিগ্রিকে একীভূত করে একটি কম্বাইন্ড ডিগ্রি দেওয়ার দাবিতে শিক্ষক কর্মকর্তাকে রোববার দিনভর অবরুদ্ধ করে রাখে তারা। ওই সময় বহিরাগতরা হামলা চালায় শিক্ষার্থীদের ওপর। ছাত্রদের পক্ষ থেকে কোনো প্রকার আমাদের সাথে রেসপন্স করা হচ্ছে না, বা প্রশাসন আমাদের সাথে রেসপন্স করছে না, আমাদের সাথে বসতে আগ্রহী হচ্ছে না। সেজন্য আমরা আমাদের এই যে রেল লাইন, সেটা অনির্দিষ্টকালের জন্য অবরোধ ঘোষণা করছি। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং স্থানীয়দের সংঘর্ষের ঘটনায় আজও বিশ্ববিদ্যালয় এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। দ্বিতীয় দিনের মতো অব্যাহত রয়েছে ১৪৪ ধারা। এদিকে গুরুতর আহত ২ শিক্ষার্থীর অবস্থা এখনও সংকটাপন্ন। এর মধ্যে একজনকে ঢাকায়, ২জনকে চট্টগ্রামের বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন আছে। চট্টগ্রাম থেকে আরিজ আহমেদের রিপোর্ট, ক্যামেরা ছিলেন সুমন গোস্বামী। সংঘর্ষের ঘটনার ২ দিন পরও থমথমে অবস্থা বিরাজ করছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে। আগামী বৃহস্পতিবার পর্যন্ত সকল পরীক্ষা স্থগিত করা হলেও ক্লাস কার্যক্রম চলছে, তবে উপস্থিতি শূন্যের কোটায়। এদিকে শিক্ষার্থীদের সুচিকিৎসা সহ নানা দাবিতে সমাবেশ করেছে বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল। আর সন্ত্রাসীদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছে আরও বেশ কয়েকটি সংগঠন। আমরা মামলা করার কথা শুনেছি এবং গ্রেফতারের কথাও শুনেছি, কিন্তু আমরা দৃশ্যমান এখনো কোনো কিছু দেখিনি। এলাকার সাধারণ মানুষ আসলে আমাকে হামলা করার জন্য আসবে না কেউ, বা তারা এত অর্গানাইজভাবে একত্রে মানে আমাদের উপরে হামলা করবে না। এখানে অবশ্যই একটা পক্ষের ইন্ধন ছিল। গ্রামবাসীর সাথে সুসম্পর্ক বৃদ্ধি করে দ্রুত সমস্যার স্থায়ী সমাধানের দাবি জানিয়েছে এলাকাবাসী। আসল ঘটনা নিরূপণ করে আগামীতে যাতে করে এলাকার সাথে একটি সমৃদ্ধির বন্ধন হয়, এটা আমি কামনা করছি। প্রশাসন এবং এলাকাবাসী
এবং সরকারের কাছে। এদিকে তদন্ত কমিটি ও বিশ্ববিদ্যালয়ের ডিন জানান, স্থানীয়দের সাথে সমস্যার স্থায়ী সমাধানের চেষ্টা করছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। আয়তন এবং বাসাগুলো পরিবেশ অনুযায়ী বাসাবাড়ার একটা সুনির্দিষ্ট একটা নীতিমালা তৈরি করা, যাতে করে ভবিষ্যতে এটা নিয়ে আর কোনো ইয়ে না হয়। যেগুলো নিয়ে স্থানীয়দের সাথে ছাত্রছাত্রীদের প্রায় সময় ছোটখাটো তর্ক বিতর্ক শুরু, যেটা পরে সংঘাতের রূপ নেয়, এগুলো নিয়ে কালকে বিস্তারিত আলোচনা হয়েছে। বিকেলে সিন্ডিকেট সভা আহ্বান করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আর সংঘর্ষের ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে জানিয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রশাসন। এনটিভি নিউজ ডেস্ক। নীলফামারীর উত্তরা এপিজেডে শ্রমিকদের সাথে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সংঘর্ষে একজন শ্রমিক নিহত এবং কয়েকজন আহত হয়েছেন। বিভিন্ন দাবি নিয়ে গত 3 দিন থেকে আন্দোলন করে আসছেন উত্তরা এপিজেডের এভারগ্রিন নামের কারখানার শ্রমিকেরা। আন্দোলন ঠেকাতে গতকাল কর্তৃপক্ষ নির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ ঘোষণা করে। সকালে শ্রমিকেরা এপিজেডের মূল ফটকে অবস্থান নিয়ে অন্যান্য কারখানার শ্রমিকদেরকে এপিজেডে ঢুকতে বাধা দেয়। এ সময় নীলফামারী সৈয়দপুর সড়কের 2 দিকে ব্যাপক যানজট সৃষ্টি হয়। পরে সেখানে পুলিশ এবং সেনা সদস্যরা উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করলে শ্রমিকদের সাথে সংঘর্ষ বাধে। সংঘর্ষে হাবিব নামের একজন শ্রমিক গুলিবিদ্ধ হয়ে মারা যান। জরুরি বিভাগ কিছু রোগী আসেন, আনুমানিক 6 জন। এর মধ্যে একজন মৃত অবস্থায় আমাদের এখানে আসেন এবং বাকিরা শরীরের বিভিন্ন জায়গায় ক্ষত নিয়ে আসেন। সবার এক্স-রে করতে হবে, কারণ তারা দাবি করছেন তারা গুলি দ্বারা আঘাতপ্রাপ্ত হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে চলছে ডাকসু নির্বাচনের প্রচারণা। বিভিন্ন প্রতিশ্রুতি নিয়ে ভোটারদের কাছে ভোট চাইছেন প্রার্থীরা। দর্শক, এই বিষয়ে জানতে আমরা যাচ্ছি স্টাফ করেসপন্ডেন্ট নাজিবুর রহমানের কাছে। নাজিব, প্রার্থীদের প্রচারণা সম্পর্কে সবশেষ কি তথ্য আছে আপনার কাছে? সকাল থেকে প্রার্থীরা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বিভিন্ন স্থানে ঘুরে বেড়াচ্ছেন এবং শিক্ষার্থীদের কাছ থেকে ভোট চাচ্ছেন এবং তারা বিভিন্ন ধরনের প্রতিশ্রুতি দিচ্ছেন। যেমন ধরেন পুরনো কাঠামো এবং পুরনো যে পাঠদান, সেই পাঠদান সেবা ভেঙে তারা নতুনভাবে আধুনিকায়ন করার ব্যাপারে তারা প্রতিশ্রুতি দিচ্ছেন। সেই সাথে নিরাপদ ক্যাম্পাস নিশ্চিতের কথাও তারা বলছেন। এবং তাছাড়া যদি বলি যে গতকালকের একটি ঘটনা নিয়েও এখানে প্রতিবাদ জানিয়েছেন বিভিন্ন প্রার্থীরা। তারা যেটি বলছেন যে নারীর প্রতি কটূক্তি করা যে শিক্ষার্থী, সেই শিক্ষার্থীকে প্রশাসনিক ব্যবস্থা এবং একাডেমিক যে শাস্তি, সেই শাস্তি বিশ্ববিদ্যালয় প্রশাসন যেন নিশ্চিত করে। সেই সাথে ইসলামী ছাত্র শিবিরের যিনি ভিপি প্রার্থী রয়েছেন, তিনি আমাদের সাথে কথা বলছেন যে নির্বাচন বানচালের একটি ষড়যন্ত্র হচ্ছে, সে ব্যাপারে তিনি আমাদেরকে জানিয়েছেন। সেই সাথে একই কথা জানিয়েছেন ছাত্রদলের ভিপি প্রার্থী। তিনি বলছেন যে ছাত্রদলকে রাজনৈতিকভাবে মোকাবেলা করতে পারছে না বলেই একটি মহল তাদের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে, এমন অভিযোগ কিন্তু তিনি আমাদের কাছে করেছেন। তাছাড়া সেই অভিযোগ জানিয়ে তারা নিজেদের প্রচারণায় ব্যস্ত ছিলেন। আমরা দেখেছি বিভিন্ন প্রার্থীদের কাছে তারা তাদের প্রতিশ্রুতি, ইশতেহার এবং শিক্ষার্থীদের যেই দাবিগুলো, সেই দাবিগুলো তারা ইশতেহারের মধ্যে অন্তর্ভুক্ত করে সেই শিক্ষার্থীদের কাছ থেকে ভোট প্রত্যাশা করছেন এবং সব শঙ্কা কাটিয়ে 9 সেপ্টেম্বর যে ভোট হচ্ছে, সেই ভোটটি যেন শান্তিপূর্ণভাবে এবং নিরপেক্ষতা বজায় রেখে যারা ভোট সংশ্লিষ্ট ব্যক্তিরা রয়েছেন তাদেরকে দায়িত্বশীল আচরণ করার আহ্বানও কিন্তু প্রার্থীরা জানাচ্ছেন। তো এই ছিল আমার কাছে সর্বশেষ। নাহিদ, আমরা ডাকসু নির্বাচনের খবর জানছিলাম। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সংসদ জাকসুর নির্বাচনী প্রচারণা চলছে। বিভিন্ন হল থেকে শুরু করে সড়ক ও আশেপাশের হোটেল রেস্তোরাঁগুলোতেও চলছে ভোটের প্রচারণা। ছাত্রদল, ছাত্র শিবির, গণতান্ত্রিক ছাত্র সংসদ, বাম দল, স্বতন্ত্র শিক্ষার্থী সম্মেলন, সংসক্ত পর্ষদ, স্বতন্ত্র অঙ্গীকার নামে 7টি প্যানেলের প্রার্থীদের বিরামহীন জনসংযোগে নির্বাচনী আমেজে মুখরিত এখন গোটা ক্যাম্পাস। আগামী 11 সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে জাকসু নির্বাচন। ব্যাংকিং প্রফেশনাল পরীক্ষায় উত্তীর্ণ ব্যতীত পদোন্নতিতে অটো নাম্বার প্রদান সংক্রান্ত সার্কুলার বাতিল এবং সংশোধনের দাবিতে মানববন্ধন করেছে রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংকসমূহের কর্মকর্তা কর্মচারীরা। রাজধানীর মতিঝিল শাপলা চত্বরে অনুষ্ঠিত এই মানববন্ধনে ডিপ্লোমা ডিগ্রি ছাড়া পদোন্নতি না দেওয়ার দাবি জানান তারা। মানববন্ধনকারীরা বলেন, পরীক্ষায় উত্তীর্ণ না হলেও স্বয়ংক্রিয়ভাবে 10 নম্বর দেয়া হলে উত্তীর্ণ প্রার্থীরা কাঙ্ক্ষিত পদোন্নতি থেকে বঞ্চিত হচ্ছেন। তাই দ্রুত এই নীতিমালা বাতিল কিংবা সংশোধনের দাবি করেন কর্মকর্তা কর্মচারীরা।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ রাকসু, হল সংসদ এবং সিনেট ছাত্র প্রতিনিধি নির্বাচনে প্রথম বর্ষের শিক্ষার্থীদের ভোটার করার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। তারা চাইলে প্রার্থীও হতে পারবে। এ কারণে মনোনয়নপত্র সংগ্রহের দিন আরও একদিন বাড়িয়ে আগামীকাল বুধবার পর্যন্ত করা হয়েছে। তবে রাকসু নির্বাচনের ভোট গ্রহণ আগামী 25 সেপ্টেম্বরই ঠিক থাকবে। রাকসু নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ডক্টর এফ নজরুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সাথে আলোচনার পর নির্বাচন কমিশন শিক্ষার্থীদের ভোটার হিসেবে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে। এর আগে প্রথম বর্ষের শিক্ষার্থীদের ভোটার করার দাবিতে গত 31 আগস্ট রাকসু কোষাধ্যক্ষ কার্যালয়ে তালা দিয়ে অবস্থান কর্মসূচি পালন করেছে ছাত্রদল। পাল্টাপাল্টি অভিযোগ আর ভোটারদের কাছে প্রতিশ্রুতির ফুলঝুরিতে জমজমা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনের প্রচারণা। একদিকে ডাকসু নির্বাচন বানচালের ষড়যন্ত্র চলছে বলে জানিয়েছে ছাত্রদল, অন্যদিকে সুষ্ঠু নির্বাচন আয়োজনে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে দায়িত্বশীল হবার আহ্বান জানিয়েছে ছাত্র শিবির। কাল সুপ্রিম কোর্টের ফুল বেঞ্চে ডাকসু নির্বাচনের উপর হাইকোর্টের স্থগিতাদেশের বিরুদ্ধে দায়ের করা আপিলের শুনানি হবে। নাজিবুর রহমানের রিপোর্ট। গেল কদিন ধরেই ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সূর্যের উত্তাপ বাড়ার সাথে সাথে বাড়ছে প্রচারণাও। ডাকসু নির্বাচনে বিজয়ী হতে কথার ফুলঝুরি দিয়ে শিক্ষার্থীদের মন জয় করতে চাচ্ছেন সবাই, দিচ্ছেন নানা আশ্বাস। ভার্সিটি প্রশাসন সে মুখে লেভেল প্লেইং ফিল্ড বললেও একটা গোষ্ঠীকে সে পরোক্ষ মদত দিয়ে যাচ্ছে। আমাদের নিরাপত্তা এনশিওর করবে এটা, আর হচ্ছে আমাদের 100% আবাসন। তবে মঙ্গলবারও ক্যাম্পাস জুড়ে আলোচনায় ছিল সামাজিক যোগাযোগ মাধ্যমে এক নারী শিক্ষার্থীকে ধর্ষণের হুমকি দেবার ঘটনা। এ নিয়ে প্রার্থীরা অভিযোগে তীর ছুঁড়েছেন একে অন্যের প্রতি। গণধর্ষণের ঘোষণা দিচ্ছে প্রকাশ্যে এবং এখনো পর্যন্ত সে প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে। ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং রাষ্ট্রীয় প্রশাসন এখনো পর্যন্ত তার বিরুদ্ধে ভিন্ন পরিমাণ কোনো ব্যবস্থা নেয়নি। এগুলোকে আপনারা মনে করছেন সুস্থ সমাজ? ওই ছেলেকে শিবির বলে তারা চালিয়ে দেওয়ার জন্য চেষ্টা করছে, শিবির উপর দায় দিয়ে দেওয়ার চেষ্টা করছে, কিন্তু ওই ছেলের শিবিরের সাথে কোনো সংশ্লিষ্টতা নাই। আমরা দেখতে পেয়েছি সে ছাত্রদলের সাথে সংশ্লিষ্টতা, তার অনেকগুলো ফেসবুক পোস্ট আছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে নারীদেরকে স্লাশ শেভিং করা কিংবা গণধর্ষণের মতো হুমকি দেওয়ার মতো পরিস্থিতি আমরা কখনো তৈরি হতে দেব না। অভিযুক্ত আলী হোসেনের বিরুদ্ধে তদন্ত চলছে বলে জানিয়েছেন ডাকসু নির্বাচনের চিফ রিটার্নিং কর্মকর্তা। অসৌজন্যমূলক একটা কমেন্ট করেছে আমাদের কোনো এক প্রার্থী সম্পর্কে, সেটার বিষয় আমাদের প্রক্টোরিয়াল অফিস থেকে একটা তদন্ত কমিটি হয়ে গেছে অলরেডি। তার বিষয়ে এসএমটিতে হয়তো সিদ্ধান্ত আপনারা জানতে পারবেন কি হবে। নির্বাচন ঘিরে সাইবার বুলিং বন্ধে বিটিআরসি ও আইন শৃঙ্খলা বাহিনীর সহযোগিতা চেয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। নাজিবুর রহমান, এনটিভি নিউজ, ঢাকা। খুলনা শিপইয়ার্ড সড়ক দীর্ঘদিনেও সংস্কার না করায় সড়কে ধানের চারা রোপণ করে প্রতিবাদ করেছে নিরাপদ সড়ক চাই জেলা শাখা। সকালে খুলনা শিপইয়ার্ড সড়কের রূপসা ব্রিজ সংলগ্ন কাদামাটির সড়কে এই কর্মসূচি পালন করেন তারা। বক্তারা বলেন, সংশ্লিষ্ট ঠিকাদারের গাফিলতিতে 3 কিলোমিটার সড়ক নির্মাণ, সংস্কার ও সম্প্রসারণের কাজ শেষ করতে পারেনি। এ সময় উপস্থিত ছিলেন নিরাপদ সড়কের মোহাম্মদ নাসির উদ্দিন, মাহবুবুর রহমান মুন্না, অ্যাডভোকেট বাবুল হাওলাদার সহ খুলনা নাগরিক সমাজ ও বিভিন্ন সামাজিক সংগঠনের সদস্যরা। 2.5 বছর পর ভারত থেকে বেনাপোল স্থলবন্দর দিয়ে 60 মেট্রিক টন পেঁয়াজ আমদানি করা হয়েছে। বন্দরের উপপরিচালক মামুন তরফদার এই বিষয়টি নিশ্চিত করে বলেন, ভারত থেকে 3টি চালানে 60 মেট্রিক টন পেঁয়াজ বেনাপোল বন্দরে প্রবেশ করে। মান পরীক্ষা শেষে পেঁয়াজ খালাসের অনুমতি দেওয়া হয়েছে। পেঁয়াজ আমদানিকারকরা বলছে, প্রতি মেট্রিক টন পেঁয়াজ বাংলাদেশি টাকায় 37,429 টাকায় আমদানি করা হয়েছে। সেক্ষেত্রে প্রতি কেজি পেঁয়াজের আমদানি মূল্য পড়েছে প্রায় 38 টাকা। এদিকে ব্যবসায়ীরা বলছেন, আমদানির ফলে বাজারে পেঁয়াজের দাম অনেকটাই কমে আসবে। কক্সবাজারের বাঁকখালী নদীর তীরে উচ্ছেদ অভিযানকালে অবৈধ দখলদারদের ছোড়া ইটের আঘাতে এক পুলিশ সদস্য আহত হয়েছেন। এ সময় 3 জনকে আটক করেছে পুলিশ। সকালে কক্সবাজারের বাঁকখালী নদীর তীরে শহরের কস্তুরঘাট খুরুশকুল সংযোগ ব্রিজ সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। বিআইডব্লিউটি এর পরিচালক আরিফুদ্দিন জানান, সকালে উচ্ছেদ অভিযান শুরু করতে গেলে অবৈধ দখলদারদের লোকজন বাধা দেয়। এ সময় পুলিশ সহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের লক্ষ্য করে দখলদারদের একটি দল পেছন থেকে ইট পাটকেল নিক্ষেপ করতে থাকে। এতে পুলিশের এক সদস্য ইটের আঘাতে মাথা ফেটে যায়। পরে তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নেওয়া হয়েছে। ঘটনার সময় হামলাকারীদের ধাওয়া দিয়ে 3 জনকে আটক করে পুলিশ। ঘটনার পর আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা কঠোর অবস্থান নিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
প্রতিষ্ঠা বার্ষিক উপলক্ষে আশুলিয়ায় খাল পরিষ্কার কার্যক্রম পরিচালনা করেছে বিএনপি। দুপুরে আশুলিয়ার পল্লী বিদ্যুতের পূর্ব ডেন্ডাবর এলাকায় নলি খাল পরিষ্কার পরিচ্ছন্নতার কার্যক্রমের উদ্বোধন করেন আশুলিয়া থানা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল গফুর মিয়া। জুলাই আগস্ট হত্যায় নিজের দোষ স্বীকার করে নিহত ও আহতদের পরিবার, দেশবাসী এবং ট্রাইব্যুনালের কাছে ক্ষমা চেয়েছেন সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন। এমনকি জুলাই আগস্ট আন্দোলন দমাতে হত্যার নির্দেশ দেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। আজ রাজসাক্ষী হিসেবে দেয়া জবানবন্দিতে মামুন এসব তথ্য দেন। রিপোর্টে আরও জানাচ্ছেন হাসান জাভেদ। জুলাই আগস্ট আন্দোলনের সময় পুলিশের আইজি ছিলেন চৌধুরী আবদুল্লাহ আল মামুন। সে সময় আন্দোলন দমনে কিভাবে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল মারণাস্ত্র ব্যবহার করে হত্যার নির্দেশ দিয়েছিলেন তা জবানবন্দিতে তুলে ধরেন আসামি ও রাজসাক্ষী মামুন। বলেন, তাদের নির্দেশ অতি উৎসাহী হয়ে বাস্তবায়ন করেন আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কিছু কর্মকর্তা। প্রধানমন্ত্রী নির্দেশ কিভাবে দিতেন, তারিক আহমদ সিদ্দিকী কিভাবে বাংলাদেশের এই মানবতা বিরোধী অপরাধ গত 15 বছরে যা কিছু হয়েছে তার সাথে কিভাবে সম্পৃক্ত, স্বরাষ্ট্রমন্ত্রী কিভাবে প্রধানমন্ত্রীর কাছ থেকে নির্দেশ পেতেন, কিভাবে সেই নির্দেশ নিচের দিকে ক্যারি আউট করা হতো, এই যে সামগ্রিক বিষয় একটা ওয়াইড স্প্রেড সিস্টেম্যাটিক অ্যাটাক প্রমাণ করার জন্য যা কিছু এলিমেন্টস দরকার সেগুলো আজকের এই সাক্ষ্য তার অফিসিয়াল পজিশন থাকার কারণে তিনি জানেন বলে আদালতের কাছে তুলে ধরেছেন। সাক্ষ্যে সাবেক আইজিপি বলেন, জুলাই আন্দোলন দমনে সমন্বয়কদের আটক করে ডিবি কার্যালয়ে নেয়ার সিদ্ধান্ত ছিল ডিজিএফআই-এর, আর তা বাস্তবায়ন করেন ডিবির হারুনুর রশিদ। সাক্ষ্যের শেষ পর্যায়ে এসে জুলাই আন্দোলনে নৃশংস হত্যাযজ্ঞ হয়েছে বলে উল্লেখ করেন মামুন। সেজন্য তিনি লজ্জিত, অনুতপ্ত ও দুঃখ প্রকাশ করে ক্ষমা চান। তিনি অপরাধ স্বীকার করেছেন, একই সাথে সত্য উদ্ঘাটন করেছেন এবং আদালতের কাছে প্রার্থনা করেছেন তাকে যাতে ক্ষমা করা হয়, কিন্তু সেটার চূড়ান্ত সিদ্ধান্ত নেবার ক্ষমতা আদালতের। আজকের এই সাক্ষীর বক্তব্যের মাধ্যমে আমরা এই সমস্ত অপরাধীদের বিরুদ্ধে যে অপরাধগুলো প্রমাণ করার চেষ্টা করছিলাম সেটি একটা মারাত্মক অকাট্য দলিল হিসেবে আজকে উপস্থাপিত হয়েছে। 2018 সালে নির্বাচনের আগের রাতে 50% ব্যালটে সিল দিয়ে তা বাক্সে রেখে দেওয়ার পরামর্শ দিয়েছিলেন সাবেক আইজিপি জাবেদ পাটোয়ারি। সেভাবেই প্রধানমন্ত্রীর কার্যালয়ের নির্দেশে মাঠ পর্যায়ে তা বাস্তবায়ন করা হয় বলে সাক্ষ্যে জানান চৌধুরী আবদুল্লাহ আল মামুন। হাসান জাভেদ, এনটিভি নিউজ, ঢাকা। সংবিধানের 116 অনুচ্ছেদ পুনর্বহাল করে অধস্তন আদালতের বিচারকদের নিয়ন্ত্রণ ও শৃঙ্খলা বিধানের ক্ষমতা সুপ্রিম কোর্টের কাছে ফিরিয়ে দিয়ে রায় দিয়েছে হাইকোর্ট। আজ বিচারপতি আহমেদ সোহেল এবং দেবাশিস রায়চৌধুরী হাইকোর্ট বেঞ্চ এই রায় দেন। 3 মাসের মধ্যে বিচার বিভাগের জন্য পৃথক সচিবালয় গঠন করতেও নির্দেশ দেয় হাইকোর্ট। তামজিদ সুমনের রিপোর্ট। দলীয় সরকারের অধীনে নিম্ন আদালতের বিচারকদের সরাসরি নিয়ন্ত্রণ করে আসছিল আইন মন্ত্রণালয়। অথচ 1972 সালের সংবিধান অনুযায়ী নিম্ন আদালতের বিচারকদের বদলি ও শৃঙ্খলা বিধানের দায়িত্ব ছিল সুপ্রিম কোর্টের হাতে। কিন্তু 1974 সালে 4র্থ সংশোধনীর মাধ্যমে তা রাষ্ট্রপতির হাতে ন্যস্ত হয়, আর 5ম সংশোধনীতে তা রাষ্ট্রপতির অধীনে সংসদের কাছে ন্যস্ত করা হয়েছিল। তবে সুপ্রিম কোর্ট 5ম সংশোধনী বাতিল করলে ফের রাষ্ট্রপতির পরামর্শে নিম্ন আদালতের বিচারকদের নিয়ন্ত্রণ করা হতো। শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর 25 আগস্ট সংবিধানের 116 অনুচ্ছেদ চ্যালেঞ্জ করে রিট করা হয়, যার শুনানি শেষে চূড়ান্ত রায়ে সংবিধানের 116 অনুচ্ছেদ পুনর্বহাল করল হাইকোর্ট। যে সরকার যখন ক্ষমতায় আসে তখনই নিম্ন আদালতকে প্রভাবিত করতে চায়। কে পছন্দের কে অপছন্দের এই সকল দুষ্ট চক্রের অবসান হবে। একই সাথে আমাদের অধস্তন বিচার বিভাগের অফিসারদের যে ইন্টেলেকচুয়াল ক্যাপাসিটি আছে, এই ইন্টেলেকচুয়াল ক্যাপাসিটি ব্যবহার করে তারা সকল আইনের ব্যাখ্যা দিতে পারবে। আজকের এই রায়ের মাধ্যমে উপযুক্ত কর্তৃপক্ষের হাতে আর কোনো নাটাই থাকলো না। নাটাই পরিপূর্ণভাবে সুপ্রিম কোর্টের উপর ন্যস্ত থাকলো। এক্সিকিউটিভ বা শাসন বিভাগ আর ছড়ি ঘোরাতে পারবেন না। এই রায়ে ঐক্যমত্য কমিশনের কয়েকটি সুপারিশ উল্লেখ করা হয়েছে। এটা একটা খুবই ঐতিহাসিক রায় হয়েছে। ঐক্যমত কমিশনের কাজের মধ্য দিয়ে এটা এসছে যে 31টি দল এতে একমত। এটাও আমরা আদালতের নজরে এনেছিলাম এবং আদালত তার রায়ে সেটাও উল্লেখ করেছেন। সংবিধান সংস্কার কমিশন এবং বিচার বিভাগ সংস্কার কমিশন, এই 2 কমিশনই তাদের রিপোর্টে বলেছিলেন যে 116 অনুচ্ছেদের সংশোধন করে
বিচার বিভাগের কর্তৃত্ব সুপ্রিম কোর্টের উপর ন্যস্ত করা উচিত। রায়ের মধ্য দিয়ে অধস্তন আদালতের বিচারকদের নিয়ন্ত্রণ ও শৃঙ্খলা বিধানের পূর্ণ নিয়ন্ত্রণ ফিরে পেল সুপ্রিম কোর্ট। তামজিদ সুমন, NTV নিউজ, ঢাকা। জাতীয় সংসদ নির্বাচন ও চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে 7টি রাজনৈতিক দল ও একটি সংগঠনের প্রতিনিধিদের বৈঠক শেষ হয়েছে। কিছুক্ষণ আগে শেষ হওয়া এই বৈঠকে এবি পার্টি, নাগরিক ঐক্য, গণসংহতি আন্দোলন, গণ অধিকার পরিষদ, LDP, ইসলামী আন্দোলন বাংলাদেশ ও জাতীয় গণফ্রন্টের প্রতিনিধিরা অংশ নেন। রাজনৈতিক দলের বাইরে সংগঠন হিসেবে হেফাজতে ইসলামের প্রতিনিধিরাও এই বৈঠকে যোগ দেন। প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনায় এই বৈঠক অনুষ্ঠিত হয়। এর আগে গত রোববার প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস বিএনপি, জামায়াত ইসলামী এবং এনসিপি নেতাদের সাথে বৈঠক করেন। বৈঠক শেষে রাজনৈতিক নেতারা বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতির উল্লেখযোগ্য উন্নতি ছাড়া জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে করা সম্ভব হবে না। অস্ত্র লুণ্ঠন হয়েছিল, এই লুণ্ঠনকৃত অস্ত্র সম্পূর্ণভাবে এখন পর্যন্ত আমরা এগুলো উদ্ধার করতে পারি নাই। তবে সরকারের আরও কঠোর ব্যবস্থা গ্রহণ করা উচিত যেইভাবে এই অস্ত্রগুলো উদ্ধার করা যায়, কারণ মানুষের জীবনযাত্রা কোনো স্বাভাবিক অবস্থা থাকবে না যদি এই অস্ত্রধারীদের হাতে অস্ত্র থাকে। এই বিষয়গুলো মূলত আমাদের মধ্যে আলোচনা হয়েছে। যে সরকারের কার্যক্রমে সমন্বয় ও দৃঢ়তা এবং সুশৃঙ্খলতার খুব অভাব আমরা দেখতে পাচ্ছি। নুরুল হক নূর আহত হওয়া এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যে ঘটনা ঘটেছে সেখানে আমরা দেখেছি যে সরকার এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মধ্যে এক ধরনের সমন্বয় এবং নিয়ন্ত্রণ বা কর্তৃত্বের একটা ঘাটতি আছে। মানুষের মধ্যে বিভ্রান্তি তৈরি করতে আওয়ামী লীগ ভারত থেকে গুজব ছড়াচ্ছে অভিযোগ করে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আর অদৃশ্য শক্তির ষড়যন্ত্র মোকাবেলায় সবাইকে সজাগ থাকার আহ্বান জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। ইফতেখার রেজা রিপোর্ট। বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানীর উত্তরায় ১৫ নম্বর সেক্টরে খাল পরিষ্কার পরিচ্ছন্নতা কর্মসূচির আয়োজন করে ঢাকা মহানগর উত্তর বিএনপি। গুজবে কান না দেওয়ার আহ্বান জানিয়ে বিএনপি মহাসচিব বলেন, বিভ্রান্তি সৃষ্টি করার জন্য ভারত থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে আওয়ামী লীগ গুজব ছড়াচ্ছে। কিন্তু শয়তানি ছাড়ে না, ওই ভারতে গিয়ে আবার শয়তানি শুরু করছে, তাই না? ওইখানে আওয়ামী লীগকে বড় উস্কায় দেয়, ছাত্রলীগকে উস্কায় দেয়, এই তোমরা গোলমাল করো, মিটিং করো, মিছিল করো, মারামারি করো, নেতাদেরকে মারো। তাই করেছে, নূরকে মারছে, তাই না? আমাদের আরেক নেতা লুৎফর ভাই, তাকেও মারছে। আপনারা সাবধান থাকবেন, যদি আপনাদের কারো উপর কোনো হাত পড়ে, ওই আওয়ামী লীগের সেই হাত আমরা ভেঙে দেব। এদিকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কারামুক্তি দিবস উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত আলোচনা সভায় ফ্যাসিবাদের দোসর হিসেবে জাতীয় পার্টির বিচার দাবি করেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। কারা এই দেশকে আওয়ামী ভয়ঙ্কর স্বেচ্ছাতন্ত্রকে প্রতিষ্ঠিত করার সিল দেওয়ার দায়িত্ব পালন করেছে, তার মধ্যে একটি হচ্ছে জাতীয় পার্টি। তারা ফ্যাসিবাদকে সমর্থন দিয়ে তাদের বয়ানের সাথে গলায় সুর মিলিয়ে যারা কাজ করেছে, তাদের তো বন্ধুরা আমার আইনের আওতায় অবশ্যই তাদের বিচার জনগণ দেখতে চায়। ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূরের উপর হামলা ন্যাক্কারজনক বলেও মন্তব্য করেন রিজভী। ইফতেখার রেজা, NTV নিউজ, ঢাকা। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে চলমান সংকট দ্রুতই কেটে যাবে এবং যে কোনো সহায়তার জন্য বিশ্ববিদ্যালয় সহ স্থানীয় প্রশাসনের সাথে মন্ত্রণালয় যোগাযোগ অব্যাহত রেখেছে বলে জানিয়েছেন শিক্ষা উপদেষ্টা সিআর আবরার। দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে এসব বলেন তিনি। যে কোনো সমস্যাই আলাপ আলোচনার মাধ্যমে সমাধান হওয়া সম্ভব। আমরা আশা করি, আমরা জানি যে সেই প্রক্রিয়া শুরু হয়েছে এবং সেটা সমাধানের দিকেই এটা এগিয়ে যাচ্ছে। আমরা আশা করি দ্রুতই এই সমাধান এখানে হবে। বিভিন্ন পার্টি তারা একে অপরকে বুঝে অবস্থান তাদের বদলিয়ে মোটামুটিভাবে একটা সিদ্ধান্তে তারা সর্বপার্টি গ্রাহ্য একটা সিদ্ধান্ত সেখানে তারা আসতে পারবেন।
বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার জানিয়েছেন, স্বল্পোন্নত দেশের তালিকা থেকে উত্তরণের পর বাংলাদেশে ব্যবসায়ীদের চ্যালেঞ্জ মোকাবেলায় সহায়তা করবে ইইউ। সকালের রাজধানী মতিঝিলে ঢাকা চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি DCCI আয়োজিত সেমিনারে এসব বলেন তিনি। বাংলাদেশে ব্যবসা করতে নানা প্রশাসনিক জটিলতায় ভুগতে হয় মন্তব্য করে তিনি বলেন, এসব সমস্যার সমাধান করা গেলে নতুন বিনিয়োগ আনতে বর্তমান বিনিয়োগকারীরা অ্যাম্বাসাডর হিসেবে কাজ করবে। অনুষ্ঠানে বাণিজ্য সচিব মাহবুবুর রহমান বলেন, 1 মাসের মধ্যে বাণিজ্যিক আদালত প্রতিষ্ঠার খসড়া আইন তৈরি করা হবে। আর DCCI সভাপতি জানান, বাণিজ্যিক বিরোধের অমীমাংসিত অবস্থার কারণে প্রতি বছর প্রায় $3.5 বিলিয়ন ক্ষতি হচ্ছে। ক্রিকেট। বিসিবি নির্বাচনে অংশ নেওয়ার কথা শেষ পর্যন্ত ঘোষণা দিলেন আমিনুল ইসলাম বুলবুল। আজ সিলেট জেলা স্টেডিয়াম পরিদর্শন শেষে তিনি জানিয়েছেন, দেশের ক্রিকেটে আরও কিছু দিতেই এই সিদ্ধান্ত নিয়েছেন। প্রথমে পরিচালক পদে প্রতিদ্বন্দ্বিতার পর তিনি সভাপতি পদে লড়তে পারেন। এতে করে বিসিবির আসন্ন নির্বাচন পেল ভিন্ন মাত্রা। রিপোর্ট বর্ষণ কবিরের। এই সিদ্ধান্ত বিসিবির আশেপাশে চারদিকে কান পাতলেই শোনা যাচ্ছিল, কিন্তু খোদ আমিনুল ইসলাম বুলবুল নিজের পরিচিত জন ছাড়া আনুষ্ঠানিকভাবে এ নিয়ে কোনো মন্তব্য করেননি। সেই নীরবতা ভেঙে মঙ্গলবার জানালেন, বিসিবির আসন্ন নির্বাচনে লড়তে যাচ্ছেন তিনি। কোন ক্যাটাগরি থেকে তিনি প্রতিদ্বন্দ্বিতা করবেন পরিচালক পদে সেটা জানাননি বুলবুল। ফাহিম ভাই অলরেডি ডিক্লেয়ার করেছে বোর্ডের পক্ষ থেকে যে অক্টোবরের প্রথম সপ্তাহে আমরা ইনশাআল্লাহ ইলেকশন করব এবং প্রপার ইলেকশনই করব। এখানে সভাপতি ইলেকশন হয় না, এখানে ডিরেক্টরদের ইলেকশন হয়। সেটা প্রথম লক্ষ্য এবং সেখানে থাকার চেষ্টা করব। পরবর্তী যদি সুযোগ হয় আমি চেষ্টা করব যেভাবেই হোক বাংলাদেশকে সার্ভ করার জন্য। গণ অভ্যুত্থানের পর বিসিবিতে 10 মাসের ব্যবধানে 2 সাবেক অধিনায়ককে সভাপতি পদে দেখেছে দেশের ক্রিকেট অনুরাগীরা। ফারুক আহমেদের বিদায়টা হয়েছে ক্রীড়া উপদেষ্টার চাওয়াতে। উপদেষ্টা আসিফ মাহমুদের চাওয়াতেই T20 ম্যাচ খেলতে এসে এখন টেস্ট ইনিংস খেলার পথে বুলবুল। তার প্রতিদ্বন্দ্বী হিসেবে দেখা যেতে পারে আরেক সাবেক অধিনায়ক তামিম ইকবালকে। আইসিসির ডেভেলপমেন্ট বিভাগের চাকরি ছেড়ে বিসিবির প্রধানের দায়িত্ব সামলানো বুলবুলের অন্য কোনো আয়ের উৎস নেই। বিসিবিতে যারা পরিচালক ও সভাপতি পদে দায়িত্ব সামলেছেন তারা স্বেচ্ছাশ্রমের ভিত্তিতেই দায়িত্ব সামলেছেন এতদিন, কিন্তু 4 বছরের জন্য একজন চাকরিজীবী বুলবুলের জীবন কিভাবে চলবে সেটা এখন আরেক প্রশ্ন। বুলবুলই পরিষ্কার করবে সে বোর্ড অফ ডিরেক্টরস প্যানেলে নির্বাচন করে পরিচালক পরিষদের সদস্য থাকতে চায় নাকি সে বোর্ড প্রেসিডেন্ট হতে চায়। সেই ক্ষেত্রে আমরা বলবো যে প্রেসিডেন্ট যদি হতে চায় সেক্ষেত্রে তো এখানে মান্থলি কোনো স্যালারি বা মানে কোনো রকম অনারারিয়াম দেওয়ার কোনো সুযোগ নেই। বর্ষণ কবির, NTV নিউজ, ঢাকা।